আসসালামু আলাইকুম। আমি টুম্পা খাতুন। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতার নাম হচ্ছে পাড়াগার দুপোহর ভালোবাসি, কবি জীবনানন্দ দাশ। আমি কবিতাটি সম্পর্কে আলোচনা করার আগে কবি জীবনানন্দ দাশ সম্পর্কে কিছু বলতে চাই। জীবনানন্দ দাশ 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি প্রকৃতিপ্রেমিক ছিলেন এবং তার লেখার বিষয়বস্তু ছিল বেশিরভাগ সময় প্রকৃতি নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশকে চিত্ররূপময় কবি বলেছেন। তার পিতার নাম সত্যানন্দ দাশ ও তিনি পেশায় শিক্ষক ছিলেন। তোমরা হয়তো এই লাইনটা শুনে থাকবে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। এটি কুসুম কুমারী দাশের লেখা এবং এই কুসুম কুমারী দাস হলেন জীবনানন্দ দাশের মা। তিনি সাহিত্য অনুরাগীও ছিলেন। কবির পিতা চাইতেন না যে ছোটবেলা থেকে তিনি স্কুলে গিয়ে পড়াশোনা করুক, তাই তিনি ছোটতে বাড়িতেই পড়াশোনা করেছিলেন। বাড়িতে যে পরিচারক বা পরিচারিকা ছিলেন তাদের তিনি খুবই শ্রদ্ধা করতেন। জীবনানন্দ দাশ মাধ্যমিকে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ইংরেজি নিয়ে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাশ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। জীবনানন্দ দাশ কর্মের দিক থেকে ছিলেন অধ্যাপক, তবে তার কর্মজীবন যে সময়কালের মধ্যে ছিল তা খুব বেশি সুখের ছিল না। জীবনানন্দ দাশ লেখালেখি করতেন এবং কল্লোল, প্রগতি, পরিচয় পত্রিকায় জীবনানন্দ দাশের লেখা নিয়মিতভাবে প্রকাশিত হতো। তিনি বাংলাকে ভালোবাসতেন, বাংলার প্রকৃতিকে ভালোবাসতেন। তার ভালোবাসা নমুনা স্বরূপ বলতে পারি, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। এই লাইনটার মধ্য দিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তিনি প্রকৃতিকে কতটা ভালোবাসতেন। রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবির মধ্যে জীবনানন্দ দাশ হলেন একজন। তার জন্ম অধুনা বাংলাদেশের বরিশালে। তার প্রথম কাব্যগ্রন্থের নাম ঝরা পালক, যেটি 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা। তার রচিত আখ্যানের মধ্যে রয়েছে মাল্যবান, সুতীর্থ, জলপাইহাটি প্রভৃতি। আমাদের যে আজকে পাঠ্য কবিতা, সেই পাঠ্য কবিতাটি তার রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। তাহলে চলো আমাদের আজকের মূল আলোচনায় আমরা ফিরে যাই। পাড়াগার দুপোহর ভালোবাসি, কবি হলেন জীবনানন্দ দাশ। দেখো, কবিতাটি আলোচনা করার আগে বলি, পাড়াগাঁ বলতে কি বোঝানো হচ্ছে, একদম প্রত্যন্ত গ্রামকে বোঝানো হচ্ছে এবং সেই গ্রামের মধ্যে যে ছোট ছোট মহল্লা থাকে সেই মহল্লাকে বলা হচ্ছে পাড়া। দুপোহর, দুপোহর এখানে বলতে দ্বীপ প্রহরকে বোঝানো হচ্ছে। আগের দিনে, এখনকার দিনে যেমন সময়কে আমরা ঘন্টা মিনিট দিয়ে হিসাব করি, আগে প্রহর হিসাবে বলা হতো। প্রহর শুরু হয় সকাল 6টা থেকে এবং 3 ঘন্টা সময়কে বলা হয় এক প্রহর। সকাল 6টা থেকে 9টা এই সময়কে বলা হয় এক প্রহর। 9টা থেকে দুপুর 12টা সময়কে বলা হয় দুপ্রহর। তো কবি এই 9টা থেকে 12টা অর্থাৎ এই দুপুর বেলার সময়টাকেই বলেছেন দুপ্রহর। কবি পাড়া গ্রামের এই যে দুপুরের নির্জনতার সময়, এই সময়টাকে বলেছেন যে তিনি ভালোবাসেন। পাড়াগার দুপোহর ভালোবাসি, পাড়া গ্রামের দুপুরবেলার সময়টাকে আমি ভালোবাসি। রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের, তিনি যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নের মধ্যে যেন রৌদ্রের গন্ধটা লেগে আছে বা বিভোর হয়ে আছে। কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর আমার হৃদয়ে, আহা কেউ তাহা জানে না তো। কেবল প্রান্তর জানে তাহা, আর ওই প্রান্তরের শঙ্খচিল। তো কবি কি বলছেন যে কোন গল্প, কোন কাহিনী বা কোন স্বপ্ন, যে স্বপ্নটা বাঁধা রয়েছে
ঘরের মধ্যে সেই স্বপ্নটা কোথায় আছে, কবির হৃদয়ে বাঁধা রয়েছে। কি বাঁধা রয়েছে না, কোনো গল্প, কোনো কাহিনী বা কোনো স্বপ্ন। এবং সেই কাহিনী বা গল্প বা সময়টাকে কেউ জানে না, সেটা কে জানে, একমাত্র প্রান্তর জানে। প্রান্তর মানে হচ্ছে মাঠ। আর কে জানে, ওই মাঠের ধারে বা প্রান্তরের শঙ্খচিল, শঙ্খ মানে হচ্ছে শাঁখ, শাঁখ সাদা রঙের হয় বলে সেই জন্য বলছি শঙ্খ, শঙ্খচিল মানে হচ্ছে সাদা রঙের চিল। তাহলে আর কে জানে, ওই মাঠে যে চিলটা রয়েছে সেই শঙ্খ চিলটা জানে। কি না, কবির হৃদয়ে যে কাহিনী বা গল্পটা ঘর বেঁধেছে সেই কাহিনীটা জানে। তাহাদের কাছে যেন এ জন্মে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে হৃদয়। মানে কবি বলতে চেয়েছেন যে তিনি এই যে কথাগুলো শিখেছেন, এই কথাগুলো কার কাছ থেকে শিখেছেন না, প্রান্তর আর শঙ্খচিলের কাছ থেকে। এবং তিনি এটা এই জন্মে নয়, যেন কবির মনে হচ্ছে তিনি জন্মান্তর ধরে তিনি এই কথাগুলো শিখেছেন। কার কাছ থেকে না, প্রান্তর আর শঙ্খচিলের কাছ থেকে। এর হৃদয়, স্বপ্নে যে বেদনা আছে, শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ, নকশা পেরে শাড়িখানা মেয়েটি রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায়। এখানে কি বলছেন, কবি বলছেন তিনি যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নের মধ্যে কি আছে, বেদনা আছে। এবং সেই বেদনার সাক্ষী কারা দিচ্ছে, শুষ্ক পাতা। তোমরা দেখবে যে গাছের পাতা কি করে, যখন শুকিয়ে যায় তখন সেগুলো ঝরে যায়। এবং শালিকের যখন খুব পিপাসা লাগে তখন শালিক চিৎকার করে। এবং ভাঙা মঠ, মঠ মানে মন্দির, এবং মন্দির যেন দুপুরে যেন তেতে রয়েছে। আর নকশা পেরে শাড়ি পরা মেয়েটি, যে নকশা পেরে শাড়ি পরে আছে সেই মেয়েটিও যেন হলুদ পাতার মতো সরে যাচ্ছে। এখানে কবি তার স্মৃতিচারণা করছে। বলছে জলশ্রীটির পাশে ঘাসে, এখানে জলশ্রী হচ্ছে একটা নদীর নাম। এবং সেই জলশ্রী নদীর পাশে যে ঘাস রয়েছে সেই ঘাসের পাশে শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চাল তার। এবং ওই জলশ্রী নদীর পাশে কি হচ্ছে, কোন গাছের শাখা নুয়ে আছে না, ছন্দহীন বুনো চালতা গাছের শাখা বহুদিন ধরে নুয়ে আছে। জলে তার মুখখানা দেখা যায়। জলে কার মুখ দেখা যায় না, যে ছন্দহীন বুনো চালতা রয়েছে সেই ছন্দহীন বুনো চালতার মুখটা জলে দেখা যায়। ডিঙিও ভাসিছে কার জলে, মালিক কোথাও নাই, কোনোদিন এই দিকে আসিবে না আর। এখানে কবি কি বলছেন, যে তিনি ওই যে জলশ্রী নদীটার কথা বলছেন, সেখানে তিনি কি দেখতে পাচ্ছেন, যে একটা ডিঙি সেখানে ভাসছে এবং সেই ডিঙিটার কোনো মালিক নেই, আর হয়তো কোনোদিন সেই মালিকও ফিরবে না। ঝাঁঝরা ফোকরা, আহা, ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে। এবং কবি দুঃখ প্রকাশ করে কি বলছেন, যে ওই ঝাঁঝরা ফোকরা ডিঙিটাকে যে রেখে গেছে হিজলের নদীতে, যে বেঁধে রেখে গেছে, সেই বেঁধে রেখে যাওয়া নৌকাটাকে দেখতে আর তার মালিক আসবে না। পাড়াগার দুপোহর ভালোবাসি, রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগেছে। কবি আবারও বলছেন যে আমি পাড়া গ্রামের এই দুপোহর বা এই দুপুরবেলার সময়কে ভালোবাসি, এই রৌদ্রের মধ্যে ভিজে বেদনার, এবং এই যে বেদনাটার গন্ধ লেগে আছে। আহা, কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। এবং এই যে এখানে কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে, আকাশের তলে কি কেঁদে কেঁদে ভাসছে না, ডিঙি নৌকা। এখানে এই ডিঙি নৌকাটাকে দেখে কবিরও মানে মনে হয়েছে যে আজকে ডিঙিটা পুরনো হয়ে গেছে, ঝাঁঝরা ফোকরা হয়ে গেছে, তাই তাকে কেউ গুরুত্ব দিচ্ছে না। হয়তো কবিও যখন বয়স্ক হবে বা কবিরও যখন প্রয়োজন ফুরিয়ে যাবে তখনও তাকে কেউ গুরুত্ব দেবে না। এখানে তিনি যে ডিঙির যে একাকিত্ব, সেই একাকিত্বের সঙ্গে নিজের একাকিত্বতা অনুভব করছেন। এবং কার সঙ্গে বলছেন না, যে ডিঙিটা যেন এই যে একাকিত্ব অনুভব করছে এবং কেঁদে কেঁদে সে ভেসে বেড়াচ্ছে। এই কবিতাটার ক্ষেত্রে বলে রাখি, এই কবিতাটা হচ্ছে চতুষ্পদী কবিতা। দেখো চতুর্দশপদী, কারণ এখানে উপরের লাইনে আছে 8টা লাইন এবং নিচে 6টা, 14টা লাইন রয়েছে। এবং এই কবিতাটি হলো চতুর্দশপদী কবিতা। যাই হোক, কবিতার আলোচনা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। কবিতার আলোচনা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।